এই বছরের বাজেট নিয়ে হই হই রই রই ব্যাপারটা যেন একটু বেশি, আর হবেই না বা কেন। এতদিন যাবৎ মধ্যবিত্তদের একটা অভিযোগ ছিল যে তাদের জন্য কোনো সরকারই কোনোদিনই ভাবে না। নিম্নবিত্তরা বিভিন্ন সুযোগ সুবিধা পেলেও, যেমন আবাস যোজনা বা রেশন বা বিভিন্ন অনুদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু মধ্যবিত্তরা তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তারা যা ইনকাম করছে সেই ইনকাম থেকে ট্যাক্সেই অনেকটা দিতে হচ্ছে। এই ধরুন না, যদি কারোর ইনকাম 12 লক্ষ টাকা হয় বছরে, তাহলে কিন্তু গত এতদিনের ট্যাক্সের যে শিডিউল ছিল সেই অনুসারে কিন্তু প্রায় 1,64,000 টাকা মতো কিন্তু তাকে সরকারকে ইনকাম ট্যাক্স দিতেই হতো। তো সেই জায়গা থেকে এই যে 1,64,000 টাকা মানে কি প্রায় দু মাসের কিন্তু স্যালারির কাছাকাছি। তো সেক্ষেত্রে মানে 2 মাসের স্যালারি দিয়ে দিতে হচ্ছে, মানে কিন্তু একটা বড় ব্যাপার। সেই জায়গা থেকে যেখানে আমাদের ভারতবর্ষের প্রায় এই যে নতুন যে ট্যাক্স শিডিউল হচ্ছে, যে 12 লক্ষ টাকা ইনকাম, তাতে আমরা যদি দেখি যে প্রায় 85% মানুষ কিন্তু এই 12 লক্ষ টাকার ভেতরে ইনকাম করে। তার বেশি কিন্তু মাত্র 15% মানুষ কিন্তু 12 লক্ষ টাকার বেশি ইনকাম করে। তো সেক্ষেত্রে যেহেতু 12 লক্ষ পর্যন্ত ট্যাক্সের ছাড় হচ্ছে, তো সেক্ষেত্রে 85% মানুষ কিন্তু ইনকাম ট্যাক্স থেকে মুক্ত। মানে আমাদের ভারতবর্ষে ধরুন যদি 100 কোটি লোক ধরা হয়, তাহলে 100 কোটি, হ্যাঁ প্রায় 150 কোটির কাছাকাছি, কিন্তু যদি 100 কোটি ধরা হয়, তাহলে 100 কোটির মধ্যে কিন্তু 85 কোটি মানুষ কিন্তু ট্যাক্স থেকে ছাড় পেল, আর 15 কোটি মানুষকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু আগে যে তুলনায় ট্যাক্স দিতে হচ্ছিল তার থেকে কিন্তু অনেকটাই কম ট্যাক্স দিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে এই যে 85 কোটি মানুষের হই হই রই রই তো আমাদের সবার কানে তো একটু বেশি করে বাজবেই। নমস্কার, আমি চিন্ময়, অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এর আগের যে পুরনো ট্যাক্স শিডিউল ছিল সেটা এবং নতুন এবছরের ট্যাক্স শিডিউল, তার একটা তুলনামূলক আলোচনা করব। এবং তার সাথে সাথে ধরুন কারোর বার্ষিক ইনকাম 12 লক্ষ টাকা এবং কারোর 13 লক্ষ টাকা, তাহলে কার কত ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে এই বাজেট কতটা মধ্যবিত্তদের পক্ষে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার সাথে সাথে শেয়ার মার্কেটে এই বাজেট কতটা প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা স্ক্রিনে বিভিন্ন উদাহরণের সাহায্যে আমরা দেখে নেব যে মানে দুটো তুলনামূলক আলোচনাটা আমরা শুরু করব। তাহলে এবার আমরা এর আগের যে ট্যাক্স শিডিউল ছিল এবং এবছরের যে ট্যাক্স শিডিউল, তার একটা তুলনামূলক আলোচনা করব এবং দেখে নেব কারো যদি 12 লক্ষ টাকা ইনকাম হয় এবং অন্য আরেকজনের যদি 13 লক্ষ টাকা ইনকাম হয়, তাহলে তাদের দুজনের মধ্যে ট্যাক্স মানে কাকে কত ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে দেখো, যদি আমরা ট্যাক্স শিডিউল দেখি, সেক্ষেত্রে 0 থেকে 3 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছিল না, এবং এক্ষেত্রে সেটা 0 থেকে 4 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। এবং 3 থেকে 7 হলে 5%, 4 থেকে 8 হলে 5%, 7 থেকে 10 হলে 10%, 8 থেকে 12 হলে তবে 10%, এবং 10 থেকে 12 হলে 15% ট্যাক্স দিতে হতো, আর সেটা 12 থেকে 16 হলে 15% হচ্ছে। 12 থেকে 15 হলে 20%, সেটা 16 থেকে 20 হলে 20%, এবং মোর দ্যান 15 লাখ তবে 30%, আর সেটা এখন মোর দ্যান 24 লাখ তবে কিন্তু 30%। তবে এক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু চোখে পড়ার মতো, যেটা মোর দ্যান 15 লক্ষ টাকা ছিল সেটা কিন্তু এখন মোর দ্যান 24 লক্ষ টাকা। অর্থাৎ যদি কারোর মাসে ইনকাম যদি 1,25,30,000 হয়, তাহলে দেখা যাচ্ছে যে তার ইনকাম বছরে গিয়ে 15 লক্ষ টাকার বেশি। এবং অন্য কারোর ইনকাম যদি 1 কোটি টাকাও হয়, তাহলে তাকেও যে 30% ট্যাক্স ইনকাম ট্যাক্স দিতে হতো, আর যে 1,30,000 টাকা যার মাসে ইনকাম, তাকেও কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে সেই 30%। তো এক্ষেত্রে সেই যার 1 কোটি ইনকাম আর যার এই লাখের কাছাকাছি ইনকাম, দুজনের মধ্যে কিন্তু ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কিন্তু ফারাক কিন্তু ছিল না। এক্ষেত্রে গরিব আরও গরিব এবং বড়লোক আরও বড়লোক, সেই একটা তফাৎ কিন্তু থেকেই যেত। সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে অনেকটাই বেশি, যেটা 15 লাখ ছিল সেটা 24 লাখ, মানে প্রায় 9 লক্ষ টাকা বেশি। যে তার মানে মাসে 2 লক্ষ টাকা ইনকাম হলে তবেই কিন্তু তাকে 30% ট্যাক্স দিতে হবে। দেখুন, মাসে 1 লক্ষ টাকা ইনকাম, সেটাই হলো আমাদের ভারতবর্ষে 15%। তাহলে 2 লক্ষ টাকা ইনকাম, সেই পার্সেন্টেজটা কতটা কমে যাবে, তাহলে কত কম মানুষের ট্যাক্স দিতে হচ্ছে। এবং সেক্ষেত্রে সকলের ক্ষেত্রে নতুন যে ট্যাক্স হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সে অনেকটাই ছাড় হচ্ছে। এবারে আমরা আসি যে ধরুন কারোর 12 লক্ষ টাকা যদি ইনকাম হয়, তাহলে তাকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না। আসলে একটা রিবেট পাওয়ার একটা ব্যাপার রয়েছে। তাহলে যদি ট্যাক্স দিতে নাই হবে, তাহলে প্রশ্ন আসে যে তাহলে এই যে 5% রয়েছে, এই যে 10% রয়েছে, মানে 4 থেকে 8 লাখ, তাহলে 5% এটা লেখার কি দরকার? বা 8 থেকে 12 লাখ, তাহলে এই 10% এটা তাহলে কিসের?
আসলে এটা হলো রিবেট দেওয়া হবে। রিবেট মানে যদি মানে তার 5% ট্যাক্স হয় কিন্তু তাকে দিতে হবে না, ছাড় দেওয়া হচ্ছে। এবং 8 থেকে 12 লক্ষ টাকা তার 10% ট্যাক্স হয় কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, যেহেতু তার 12 লক্ষ টাকার ভেতরে ইনকাম, যেহেতু সে মধ্যবিত্তের মধ্যে পড়ে। এবার কিন্তু কারো যদি ইনকাম 13 লক্ষ হয়, ধরুন এই যে কারো ইনকাম হলো 13 লক্ষ টাকা, তাহলে 13 লক্ষ টাকা ইনকাম, তাহলে ধরুন মাসে আপনি চাকরি করেন এবং সেক্ষেত্রে 1,06,000 করে ইনকাম, বা 1,10,000 করে ইনকাম। তো 1,10,000 করে ইনকাম হলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাসে 12 লক্ষ প্লাস 10,000 করে হলে 1,20,000, মানে 13,20,000 হয়ে যাচ্ছে। ধরুন 13 লক্ষ হিসাবে সুবিধার্থে, তাহলে 13 লক্ষ যদি ইনকাম হয় তাহলে আপনার প্রথম 4 লক্ষ টাকার কোনো ট্যাক্স দিতে হবেই না, একদম নীল। কিন্তু ওই 13 লক্ষের পরবর্তী যে 4 থেকে 8 লাখ মানে 4 লক্ষ টাকা, পরবর্তী 4 লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে 5%। তার মানে 5% মানে 4 5 20, এই যে 20কে ট্যাক্স দিতে হবে। এবং তার পরবর্তী 8 থেকে 12 পরের 4 লক্ষ টাকার ট্যাক্স দিতে হবে 10%। 10% মানে 4 লক্ষ টাকা 10% মানে সেটা কত? সেটা হচ্ছে 40,000। এবং তাহলে আর বাকি থাকলো 1 লাখ। এই 1 লক্ষের মধ্যে 75,000 ছাড় রয়েছে। তাহলে এই যে ডিডাকশন রয়েছে 75,000, সেটা ছাড় দিলে আর বাকি 1 লক্ষের মধ্যে পড়ে থাকছে কত? এই যে 25,000। তো এই যে 25,000, তখন কিন্তু মাত্র এই 25,000-এর কিন্তু এই ট্যাক্স দিতে হচ্ছে কত পার্সেন্ট করে? এই 15% করে। তাহলে 25,000-এর 15% করলে কত হয়? এই 3.75K মানে 3,750 টাকা। তাহলে কারো যদি 13 লক্ষ টাকা ইনকাম হয় তাহলে কিন্তু ট্যাক্স তাকে দিতে হবে টোটাল আমরা যদি যোগ করি, তাহলে যোগ করলে হবে 63,750 তাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। আর যার এই যে 12,75,000 মধ্যে তাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি কিন্তু সুরাহা হচ্ছে কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণী। এবারে প্রশ্ন হলো যে এই মধ্যবিত্ত শ্রেণীর সত্যি কি তাহলে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না? কিন্তু আপনি দেখুন, আপনি যে কোনো জিনিস যখন কিনতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে কিন্তু সেটা ট্যাক্স দিয়েই নিতে হচ্ছে। তাই সরকার চাইছে যে আপনার হাতে টাকাটা থাক, এবং সেই টাকাটা থাকলে আপনি যখন জিনিস কিনবেন তখন সেই টাকাটা ইউটিলাইজ হবে, বিভিন্ন জায়গায় সেই টাকাটা মানুষের হাতে ছড়াবে, এবং যার ফলে কী হবে, আপনাকে তো জিএসটি দিয়েই নিতে হচ্ছে। এই তো বলেছিলাম যে 10,000 টাকা দিয়ে আপনি যদি একটা ফোন কেনেন তাহলে কিন্তু সেক্ষেত্রে 1,800 টাকা কিন্তু আপনাকে ট্যাক্স দিতেই হচ্ছে। সরকারের ঘরে কিন্তু একটা টাকা কিন্তু যাচ্ছেই। তাই সরাসরি ট্যাক্স নিচ্ছে না, একটা ঘুরপথে সেই ট্যাক্সটা কিন্তু আমাদের সবাইকে এমনিতেও পে করতে হতো, সেটাই পে করতে হচ্ছে। তাহলে এইবার প্রশ্ন হলো মধ্যবিত্তের কতটা সুরাহা? এবার মধ্যবিত্তের হাতে এই যে বছরে যে টাকাটা দিতে হচ্ছে, মানে যার 12 লক্ষ টাকা ইনকাম হতো তাকে যে 1,64,000 টাকা ট্যাক্সটা দিতে হচ্ছে না, এর ফলে সেই টাকাটা তার হাতে লিকুইড থেকে যাচ্ছে। এর ফলে কি হবে, সে বিভিন্ন খাতে খরচ করবে এবং বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে। আমরা যদি এবারের বাজেট দেখি তাহলে দেখব যে ট্যুরিজমের ক্ষেত্রে অনেক বেশি ছাড় দেওয়া হচ্ছে, অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এবং যার ফলে ট্যুরিজমের যে সমস্ত স্টকগুলি যেমন ইজি মাই ট্রিপ, থমাস কুক, এই সমস্ত স্টকগুলো কিন্তু অনেকটা বেড়েছে। তাহলে কী হবে, মানুষ খরচ করবে এবং সেক্ষেত্রে সাধারণের মধ্যে, এবং সেখান থেকে তো সরকার একটা ট্যাক্স জিএসটি ভিত্তিক তো পেয়েই যাবে। এবং তার সাথে সাথে আরও একটা ব্যাপার কিন্তু গুরুত্বপূর্ণ, যে পুরোটাই তো মানুষ খরচ করবে না। এই যেটা সরকারকে দিতেই হতো সেটা কিন্তু আমাদের স্টক মার্কেটে বা সেভিংসের জন্য সেটা কিন্তু শেয়ার মার্কেটে তারা ইনভেস্ট করবে, এবং যত বেশি ইনভেস্ট করবে আমরা দেখছি যে যত দিন যাচ্ছে আমাদের ভারতবর্ষীদের মধ্যে ইনভেস্ট করার প্রবণতাটা বাড়ছে, এবং সেক্ষেত্রে যত বেশি মানুষ ইনভেস্ট করবে তত আমাদের মার্কেটের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ রিয়াকশান দেখা যাবে। হ্যাঁ, বলা যেতেই পারে যে যদি পজিটিভ রিয়াকশান হওয়ার কথাই ছিল তাহলে বাজেটের দিন কেন পজিটিভ হলো না? আচ্ছা, প্রশ্ন রইল যে বাজেটের দিন পজিটিভ হয়নি ঠিকই, সেই অর্থে কিন্তু নেগেটিভ কি হয়েছে? নেগেটিভ কিন্তু সেইভাবে হয়নি। একটা সময় নেগেটিভ হয়েছিল, কারণ ডিফেন্সের ক্ষেত্রে যে সমস্ত যতটা বাজেট ছিল সেক্ষেত্রে 11 লক্ষ কোটি এরকম একটা সামথিং ছিল, সেক্ষেত্রে 10 লক্ষ কোটির একটা ব্যাপার ঘটেছে। তো সেটা সাময়িক ব্যাপার, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আসলে ভিডিওটা বড় হয়ে যাবে বলে স্টক মার্কেটের কতটা প্রভাব পড়বে সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি না, আজকে এই পর্যন্তই থাকছে। এর পরের ভিডিওতে আমরা স্টক মার্কেটের কী প্রভাব পড়বে এবং কোন কোন স্টকগুলো
এই বাজেটের ফলে সুবিধা পাবে এবং সেগুলো আগামীতে একটা র্যালি দিতে চলেছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং সেই ভিডিওটার সবার প্রথমে পেতে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা দাবিয়ে রাখুন এবং শেয়ার করুন, যাতে আমরা আরও বেশি ইন্সপায়ার হই পরবর্তী বিভিন্ন ভিডিওগুলো তৈরি করার জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।